হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের কেডি স্যার, ফিজিক্যাল সায়েন্স এডুকেটর। আজকে নিয়ে এসেছি আলোর নিউমেরিক্যাল কোশ্চেন। ঠিক আছে, দেখো আলো চ্যাপ্টারটা নর্মালি সোজা। আলোর মধ্যে আমাকে তিনটা জিনিস পড়তে হয়। একটা পড়তে হয় হচ্ছে আলোর দর্পণ, লেন্স, আর কয়েকটা ঘটনার কথা আমাকে পড়তে হয়। এতটুকুন জিনিস পড়লে আলো চ্যাপ্টারের থিওরি পার্টটা খুব ভালো করে কমপ্লিট হয়ে যায়। বাট প্রবলেম যেটা, ওটা হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল আলোর থেকে অনেক ভালো ভালো নিউমেরিক্যাল আসে, কিন্তু হ্যাঁ, ওগুলোকে আমরা মাঝে মাঝে কি করি, ওভারলুক করে চলে যাই। তো ওই জিনিসগুলো খুব ভালো করে করতে হবে, তার কারণ হাতে মোটে 2 মাস আছে। আর এই টাইমে আমাদেরকে কি করতে হবে না, ডিসিপ্লিনড ওয়েতে পড়াশোনা করতে হবে, যাতে আমাদের ম্যাক্সিমাম নাম্বার আসে। ঠিক আছে, খুব ভালো একটা নাম্বার আসে। তো চলো ফার্স্টেই দেখে নিই। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের মধ্য দিয়ে, সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি এমন ভাবে যায় যাতে আপতন কোণ আর নির্গমন কোণের মানটা কি হয়, সমান হয়। তাহলে প্রথম কথা হচ্ছে এটা একটা প্রিজমের কথা বলছে। তাহলে এটা যদি প্রিজম হয়, এখানে আমাকে বলছে এটা সমবাহু প্রিজম, তার মানে এটা 60, এটা 60, এটা 60, ওই দুটো লাগবে না, বাস আমাকে বলে দিল a ইজ ইকুয়ালস টু 60। এতটুকু জিনিস ক্লিয়ার। আর কি বলছে, আপতন কোণ আর নির্গমন কোণের মান সমান হয়, মানে যে দিক দিয়ে আলো আসলো আপতন কোণ তার মানে I1, নির্গমন কোণ মানে I2, এই দুটো কি হবে, ইকুয়াল হবে। এতটুকুন জিনিস ক্লিয়ার। নেক্সট লাইনে আমাকে বললো কোণ দুটির চ্যুতি কোণের, কোণ দুটি কি হবে, চ্যুতি কোণের 3/4 অংশ হয়। কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ, তাহলে কার কথা বলা হচ্ছে, কোণের কথা বলা হচ্ছে। কোন কোণ, I1 আর I2 কথা বলা হচ্ছে। I1 আর I2 কথা বলা হচ্ছে কার রেসপেক্টে বলা হচ্ছে, চ্যুতি কোণের রেসপেক্টে বলা হচ্ছে। তাহলে কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ, তাহলে যার রেসপেক্টে কথা বলা হবে তাকে এক্স ধরো। চ্যুতি কোণের রেসপেক্টে কথা বলা হচ্ছে, তার মানে ধরি চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ হচ্ছে এক্স। তাহলে চ্যুতি কোণ যদি এক্স হয়, আমাকে বলেছে কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ, তাহলে কোণ দুটি কত হবে, এখানে কোণ দুটি বলতে কার কথা বলা হচ্ছে, I1 এবং I2 কথা বলা হচ্ছে। এর ভ্যালু কি হবে, চ্যুতি কোণের মানে এক্স এর 3/4 অংশ, তার মানে কত হবে 3x/4। এটা কার ভ্যালু, I1 আর I2 ভ্যালু 3x/4। এতটুকুন জিনিস ক্লিয়ার। এবার আমাকে বের করেছে, বলতে বলেছে যে চ্যুতি কোণ কত হবে তা নির্ণয় করো, ব্যাস অঙ্ক শেষ এখানে। তাহলে চ্যুতি কোণ বের করার ফর্মুলা কি, del is equals to I1 plus I2 minus a। চ্যুতি কোণ আমরা ধরে নিচ্ছি x, I1 কত আসলো 3x/4, I2 কত আসলো 3x/4, a কত ছিল 60, এখান থেকে কত আসলো 3x plus 3x minus 60, 6x/4 minus 60, কাটলে পরে 2, কাটলে পরে 3, x is equals to 3x/2 minus 60। এখান থেকে যদি আমরা চেক করি, x is equals to 2, 3x minus 120, তার মানে 2x is equals to 3x minus 120। 120 টাকে এদিকে নিয়ে আসি, তাহলে 2x plus 120 is equals to 3x। 2x টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 120 is equals to 3x minus 2x, তার মানে কত আসছে 120 is equals to x, তার মানে x is equals to 120। তাহলে চ্যুতি কোণের মান কত হবে, চ্যুতি কোণের মান হবে হচ্ছে 120 ডিগ্রি, তার কারণ আমরা ধরে নিয়েছিলাম যে চ্যুতি কোণ হচ্ছে x, আর x এর ভ্যালু কত আসলো 120। এতটুকু জিনিস ক্লিয়ার, বুঝতে পারছো? তো এরকম ধরনের কোশ্চেন মাধ্যমিকে আসবে, আর প্রত্যেকবার আসে। কত দাগে আসে, হয় 3 মার্কসের একটা কোশ্চেন আসে, নয়তো 2 মার্কসের একটা কোশ্চেন আসে, কিন্তু একটা কোশ্চেন আসবেই আসবে। কখনো কখনো দুটা কোশ্চেনও আসে। তো খুব ভালো করে এই অঙ্কগুলো করতে হবে। দেখো এই অঙ্কগুলো তোমাদেরকে এখানে করানো হচ্ছে, খুব ভালো করে যদি প্র্যাকটিস করতে চাও, আমার ওয়ান শট ক্লাসেস আছে, ওখানে করানো হয়েছে, ওখানে ভালো করে করতে পারবে। রোজ দিন সকালবেলায় লাইভ ক্লাসেস হয়, ওখানে তোমাদেরকে করানো হচ্ছে। প্লাস পরীক্ষার আগে তোমাদেরকে একটা সাজেশন প্রোভাইড করা হবে। সাজেশন মানে হচ্ছে পরীক্ষায় কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে ওই ধরনের সাজেশন দেওয়া হবে। দেখো সাজেশন মানে কিন্তু কখনো এটাই না
যে স্যার তো হ্যাকার, স্যার সব কোশ্চেন বলে দেবে পরীক্ষার আগে, কখনোই না। সাজেশন মানে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে দিয়ে দেবো। পরীক্ষার আগে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পাও, তাহলে পরীক্ষার আগে টোটাল বই রিভিশন করা পসিবল হয় না, কিন্তু সাজেশন গুলো যদি পড়ে যাও, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তুমি খুব ভালো করে পড়ে যেতে পারবে। যদি পরীক্ষায় ওই কোশ্চেন গুলো চলে আসে, তাহলে তুমি খুব ভালো করে ওটা কি করতে পারবে, লিখে দিয়ে আসতে পারবে। আর সাজেশন যদি এখনই পাও, তাহলে কি করতে পারবে, তাহলে একদম দুর্দান্ত ভাবে একদম ঝাঁচকচ করে করে পড়ে আসতে পারবে। ঠিক আছে? তো সাজেশন মানে কখনোই এটা না যে সাজেশন মানে স্যার কোশ্চেন দিয়ে দিচ্ছে। সাজেশন মানে এটা যে হ্যাঁ স্যার ইম্পর্টেন্ট, মানে যেগুলো কোশ্চেনে আসার চান্স বেশি, ওই কোশ্চেন গুলো স্যার দিয়ে দিচ্ছে। ঠিক আছে? আর যেটা আছে ওটা হচ্ছে মক টেস্ট। মক টেস্টের ভ্যালু কি, এটা তোমাদেরকে আলাদা করে শেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না, তার কারণ তোমরা সবাই টেস্ট দিয়ে এসেছো, আর টেস্ট দেওয়ার পরেই তোমরা বুঝে গেছো। যারা ভালো রেজাল্ট করেছো তাদের জন্য, যারা অল্প খারাপ রেজাল্ট হয়েছে তাদেরকেও বলছি যে তোমরা টেস্ট দেওয়ার পরে এটা রিয়ালাইজ করতে পারছো যে হ্যাঁ তোমাকে আরো পড়াশোনা করতে হবে, বা তোমার পড়াশোনা যা হয়েছে তোমাকে যদি র্যাঙ্ক করতে হয় তাহলে আরো ভালো করে পড়তে হবে। তো তোমাদের জন্যই র্যাঙ্কার্স ব্যাচ, কোনো রকম প্রবলেম হলে তোমরা এই নাম্বারটাতে কল করে নিতে পারো। ঠিক আছে? তো চলো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, নেক্সট হচ্ছে এটা। কি বলেছে দেখো, আমরা থিওরি কোয়েশ্চেনে যাচ্ছি না, যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। আলোক কেন্দ্র কাকে বলে, লেন্সের মধ্যে এমন একটা বিন্দু, যে বিন্দু দিয়ে আলো গেলে আলোর কোনো রকম কি হয় না, প্রতিসরণ হয় না। ঠিক আছে? তো ওটাকে কি বলে, আলোক কেন্দ্র বলে, মানে চ্যুতি কোণের সৃষ্টি হয় না। মোদ্দা কথা, লেন্সের মধ্যে এমন একটা বিন্দু, যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোর কি হয় না, কোন রকম চ্যুতি কোণের সৃষ্টি হয় না, তাকে কি বলে, ওই লেন্সের আলোক কেন্দ্র। চলো ওটা আলাদা জিনিস, থিওরির পড়াশোনা আর যাচ্ছি না। এখানে বলছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, যেটা উত্তল লেন্সের 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটারের প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে রৈখিক বিবর্ধন কত হবে? ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলে। কোন একটা লেন্সের মধ্যে কি আছে, একটা বস্তু রয়েছে, লেন্সের এইদিকে কি ফর্ম হচ্ছে না, যে কোনো একটা প্রতিবিম্ব ফর্ম হচ্ছে। তাহলে কোন একটা লেন্সে বস্তু আর প্রতিবিম্ব, যে বস্তু আছে প্রতিবিম্ব ফর্ম হলো, তাহলে ম্যাগনিফিকেশন বলতে আমরা কি বুঝবো, যেটা বস্তুর দৈর্ঘ্য, সরি প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে আমরা কি বলবো, ম্যাগনিফিকেশন। বা আরেকটা জিনিসও আমরা বলতে পারি, এটা আগে লিখে নেই, ম্যাগনিফিকেশন কি হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, m ইজ ইকুয়ালস টু i বাই o, এটা আমরা লিখতে পারি। আরেকটা জিনিসও লিখতে পারি, লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং লেন্স থেকে বস্তুর দূরত্বের অনুপাতকেও কি বলে, ম্যাগনিফিকেশন বলে, v বাই u। এখানে আইটা কি, প্রতিবিম্বের দৈর্ঘ্য, ওটা কি, বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ইমেজের দৈর্ঘ্য, এটা হচ্ছে অবজেক্টের দৈর্ঘ্য, ভি হচ্ছে লেন্স থেকে ইমেজের ডিস্টেন্স, ইউ হচ্ছে লেন্স থেকে বস্তুর ডিস্টেন্স। দেওয়া কি আছে, একটি বস্তুর দৈর্ঘ্য, তাহলে বস্তুর দৈর্ঘ্য দেওয়া 5 সেন্টিমিটার, বস্তু মানে অবজেক্ট, তাহলে এখানে 5 সেন্টিমিটার। নেক্সট কি দেওয়া আছে, উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে 10 সেন্টিমিটার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার মানে আই ইজ ইকুয়ালস টু কত আছে, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, 2 সেন্টিমিটার দূরত্বে, লেন্স থেকে 2 সেন্টিমিটার দূরত্বে, তার মানে ইমেজ ফর্ম হয়েছে 2 সেন্টিমিটার দূরত্বে। ঠিক আছে? তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করছে ইউ কত হবে। চলো আমরা তো জানি m ইজ ইকুয়ালস টু i বাই o, তাহলে i আছে o আছে, পুট করে দিই, তাহলে m ইজ ইকুয়ালস টু n বাই 5 আসবে কত, 2, তাহলে m ইজ ইকুয়ালস টু 2। এবার আমরা এটাও জানি যে m ইজ ইকুয়ালস টু v বাই u, m কত আছে, মোটে বের করলাম 2, v কত আছে 2, u কত আছে, ইউটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে? ইউটাই আমাকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রাখছে। আচ্ছা, বস্তুটাকে কোথায় রাখছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এটিকে মানে বস্তুটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে, তার মানে বস্তুটাকে 2 সেন্টিমিটার দূরে রাখছে, তার মানে আমাকে ভি বের করতে বলছে। এখানে কি হবে, ভি বাই
2, তার মানে ভি ইজ ইকুয়ালস টু কত হবে 4 সেন্টিমিটার। তাহলে লেন্স থেকে 4 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়েছে, আর ম্যাগনিফিকেশন কত 2, রৈখিক বিবর্ধন কত 2। ঠিক আছে, চলো কমপ্লিট। নেক্সট কোশ্চেন কি বলছে, বায়ু থেকে কাঁচ মাধ্যমে 45 ডিগ্রি আপতন কোণে আলোক রশ্মি আপতিত হয়ে 30 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে, রশ্মির চ্যুতি কোণ নির্ণয় করো, কাচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে এট এ টাইম একটা জিনিস ক্লিয়ার করি, চ্যুতি কোণ নির্ণয় করো। চ্যুতি কোণ কাকে বলে? আলো যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল ওই দিক দিয়ে না গিয়ে যদি একটু অন্য দিক দিয়ে যায় তাহলে কতটা ডিগ্রি চেঞ্জ হচ্ছে ওটাকে বলে হচ্ছে চ্যুতি কোণ। ভালো করে যদি দেখাই তাহলে এটা আছে, এটা কোনো একটা মাধ্যম, এটা কোনো একটা মাধ্যম, আলো আসলো কত ডিগ্রিতে আসলো 45 ডিগ্রিতে আসলো। আলো যাওয়ার কথা ছিল এই রাস্তা দিয়ে, ওর যাওয়ার কথা ছিল এই রাস্তা দিয়ে, বাট এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2। যেহেতু মিডিয়াম চেঞ্জ হচ্ছে তার জন্য কি হবে, আলোর গতিপথের পরিবর্তন ঘটবে। তাহলে আলোর গতিপথের যদি পরিবর্তন ঘটে কোথায় আসলো, অভিলম্বের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে আসলো। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয়, একটা জিনিস ভালো মতন বোঝো, এই লাইনটা আর এই লাইনটা যদি দেখি তাহলে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, অপোজিট অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ। তার মানে এটা 45, মানে এই টোটালটাও 45। আলো আসার পর গেল কোন দিক দিয়ে, এই দিক দিয়ে, তাহলে এটা হচ্ছে 30। তাহলে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, গেল এই দিক দিয়ে, তাহলে চেঞ্জ কতটা হচ্ছে, এতটার চেঞ্জ হচ্ছে না। তার মানে কত হবে 45 মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 15। তার মানে চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ কত হচ্ছে, চ্যুতি কোণ হচ্ছে 15 ডিগ্রি। এতটুকু জিনিস ক্লিয়ার, চ্যুতি কোণ বেরিয়ে গেছে। এবার আমাকে বের করতে বলছে হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক। দেখো প্রতিসরাঙ্ক যদি আমি তোমাদেরকে বলি মিউ, মিউ ইজ ইকুয়ালস টু কি, প্রতিসরাঙ্কের ডেফিনেশনে আমরা কি পড়ে আসছিলাম যে দুটা নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাকে কি বলে, অনুপাতটাকে ধ্রুবক হয়, আর ধ্রুবকটাকে কি বলে প্রতিসরাঙ্ক বলে। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমাকে বলছে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে, বায়ু থেকে কাঁচ মাধ্যমে আলো আসছে, সাইন আই বাই সাইন আর, সাইন 45 বাই সাইন 30। তোমরা ক্লাস 10 এর স্টুডেন্ট, 45 এর ভ্যালু তো তোমরা জানো 1 বাই রুট 2, 30 এর ভ্যালু কত হবে 1 বাই হাফ, করলে পরে কত আসবে সাইন 45 সাইন 30, সাইন 45 এর ভ্যালু 1 বাই রুট 2 হাফ, চেঞ্জ করলে পরে 2 বাই রুট 2 আসবে, রুট 2 দিয়ে 2 কাটলে পরে রুট 2 অ্যান্সার আসবে। বুঝতে পারছো এতটুকু জিনিস ক্লিয়ার? কিভাবে হলো আরেকবার দেখে নিতে পারো। 2 বাই রুট 2 ছিল, এই 2টাকে আমরা কি লিখছি রুট 2 ইন্টু রুট 2, কারণ রুট 2 ইন্টু রুট 2 করলে কি আসে 2 আসে, আর নিজে একটা রুট 2 আছে, তাহলে কাটাকাটি গেলে অ্যান্সার কত আসবে রুট 2। ঠিক আছে, বুঝতে পারছো অ্যান্সার কি হবে রুট 2 আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিচ্ছে 1.5, জলের প্রতিসরাঙ্ক বলে দিচ্ছে 1.3। কাঁচ মাধ্যমে আলোর বেগ এটা যদি হয় তাহলে জলে আলোর বেগ কত হবে? দেখো এই অঙ্কটা করার অনেক প্রসেস আছে, আমি তোমাদের ইজিয়েস্ট মেথডটা শেখাবো। হতে পারে ইজিয়েস্ট মেথডটা একটু লেন্দি হবে, 1-2 লাইন বেশি হবে, বাট ইজিয়েস্ট মেথড এটাই হবে। ঠিক আছে, দেখো আমরা কি জানি মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি। মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি মানে মিউ ইজ ইকুয়ালস টু প্রতিসরাঙ্ক ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কোন মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে কারটা চাচ্ছি ফার্স্টে, কাঁচের মধ্যে আলোর বেগ দেওয়া আছে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তাহলে আমি যদি মিউ জি বের করি তাহলে সি বাই ভি জি বের করবো। তাহলে এটা যদি বের করি তাহলে এখানে কত আসবে 1.5 ইজ ইকুয়ালস টু কত হবে, শূন্য মাধ্যমে আলোর বেগ আমি জানি না এখনো পর্যন্ত, এখানে কত আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে সি ইজ ইকুয়ালস টু কত হবে, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 1.5,
2 এর সাথে 1.5 মাল্টিপ্লাই করলে পরে কত আসে 3.0 ইন্টু 10⁸8 পয়েন্ট উঠলো 0 উঠলো অ্যান্সার কত আসলো 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। আলোর বেগ আমরা সবাই জানি 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড, বাট আমি তাও এখানে বের করে দেখালাম। ঠিক আছে, তাহলে এখানে সি বেরিয়ে গেল। এবার আমাকে জানতে চাচ্ছে হচ্ছে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.33। আমাকে বের করতে বলেছে হচ্ছে জলে আলোর বেগ কত। তাহলে মিউ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে সি বাই ভি ডাব্লিউ। মিউ ডাব্লিউ কত, মিউ ডাব্লিউ মানে হচ্ছে জলের প্রতিসরাঙ্ক কত, জলের প্রতিসরাঙ্ক 1.33। সি ইজ ইকুয়ালস টু কত আসবে 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই ভি ডাব্লিউ। সি কোথা থেকে পেলাম, এই যে এখানে আমি পুট করে রাখছি আগে। তাহলে এখান থেকে যদি ভি ডাব্লিউ বের করি তাহলে ভি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত আসবে 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই 1.33। ক্লিয়ার? দেখে মনে হচ্ছে অনেক জটিল, এত কঠিন অঙ্ক স্যার কি করে করবো, পরীক্ষার হলে এত টাইম থাকবে না, ব্লা 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 ব্লা। তো এই জিনিসগুলো তোমাদের মাথা থেকে সরিয়ে দাও, যেটা আছে তোমাকে পরীক্ষা করতে হবে। আর দেখো জিনিসটা ইজি আছে, 3 ইন্টু 10⁸8 তাহলে ভি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত হবে 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই 1.33। এটাই যদি থাকে, তুমি একটা জিনিস ভাবো, এখান থেকে যদি পয়েন্টটাকে তুলে দিই তাহলে 300 আসবে ইন্টু 10⁸8 আসবে ডিভাইডেড বাই 133 আসবে, তাই আসবে না? পয়েন্টটাকে তুলে দিলে দুটা জিরো এক্সট্রা আসবে। এটাকে এদিকে রাখি, 300 কে 133 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে করলে 266 4 3 চলে গেল, পয়েন্ট দিয়ে 0 কত দিয়ে যাবে 3 দিয়ে যেতে পারে 339 না 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি করি তাহলে কত হবে 3 গুণ 6 একই জিনিস আসবে 266, 4 আসবে 6 রেখে 7 7 আসবে 74, পয়েন্টের জন্য আবার 0 আসবে, কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 3 5 15 5 সাথে থাকলো 1, 3 5 15 আর একে 16 6 থাকলো 1, 5 আর একে 6 কত আসলো 5 আসলো, 6 রেখে 7 7 আসলো 1 75 আসলো। এবার তুমি এটাকে রাউন্ড অফ করে নাও না, 2.3 লিখে নাও, রাউন্ড অফ করে নিলাম। যেহেতু এখানে 5 আছে, 5 বা 5 এর বেশি থাকলে এখানে 1 প্লাস হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তো রাউন্ড অফ করে নিলাম, আসন্ন মান বের করে নিলাম 2.3। তাহলে এখানে অ্যান্সার কত হবে 2.3 ইন্টু 10⁸8 মিটার পার অ্যান্সার। অত কঠিন ছিল? এইটুকুন ভাগ আমরা ক্লাস 10-এ করতে পারবো না? ইজি তো ছিল, জাস্ট হ্যাঁ রাইট ওয়েতে করতে হবে, ঠিকঠাক ভাবে করতে হবে। ঠিক আছে, দেখে নাও একবার কোশ্চেন এটা ছিল, কিভাবে করলাম। এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড, এটার মধ্যেও অনেক কিছু লাগানো যায় যেটাতে একটা ফর্মুলা দিয়ে হয়ে যায়, বাট বিলিভ মি এটা ইজি। ঠিক আছে, একটাই জিনিস মাথায় রাখতে হবে, মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি। মিউ ইজ ইকুয়ালস টু প্রতিসরাঙ্ক ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। আচ্ছা, এটা তো স্নেলের সূত্র, স্নেলের সূত্র সবাই পারবে। নেক্সট কোশ্চেন কি বলছে, বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, তারপরে মিউ ইজ ইকুয়ালস টু √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, তার মানে I ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে, তার মানে চ্যুতি কোণ বের করতে বলছে। চ্যুতি কোণ আমি তখন বের করতে পারবো যখন আমি প্রতিসরণ কোণটা জানি। ঠিক আছে, তাহলে প্রতিসরণ কোণ কি করে বের করব, মিউ ইজ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। মিউ ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে √2, সাইন 45 সাইন আর যেটা জানি না, হয়ে গেল। দেন এবার এখান থেকে আমরা বের করব সাইন আর ইজ ইকুয়ালস টু কত হবে সাইন 45 বাই √2। এবার সাইন 45 এর ভ্যালু কত তাড়াতাড়ি বলো 1/√2, তার মানে এখানে কি হবে সাইন আর ইজ ইকুয়ালস টু 1/√2 ডিভাইডেড বাই √2। √2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, ডিভাইডেড আছে মানে কি উল্টে যাবে, তার মানে এখানে সাইন আর ইজ ইকুয়ালস টু 1/√2 ইনটু 1/√2, তার মানে সাইন আর ইজ ইকুয়ালস টু 1/2, তার মানে সাইন আর ইজ ইকুয়ালস টু সাইন
30, তার মানে আর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, আর ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি হচ্ছে। তাহলে আর ইজ ইকুয়ালস টু যদি 30 হয়, তাহলে এবার তোমরা আমাকে অ্যান্সার দাও চ্যুতি কোণ কত হবে। আলোক রশ্মি আসছিল এই দিক দিয়ে, যাওয়ার কথা ছিল এটা দিয়ে, এই অ্যাঙ্গেলটা 45 মানে এই অ্যাঙ্গেলটাও 45, কিন্তু আলোক রশ্মি গেল এই দিক দিয়ে, তার মানে এই অ্যাঙ্গেলটা 30, তার মানে এইটুকুন অ্যাঙ্গেলটা কত হবে, টোটালটা 45, এইটুকুনটা 30, তাহলে 45 মাইনাস 30, 15 অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে, চ্যুতি কোণের মান 15। বুঝে কি নেই বুঝে, ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? কারো কোনো রকম কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ অবশ্যই আরেকটা কথা বলে রাখছি, এরকম যদি তোমাদের ভিডিও লাগে চলতরিৎ রিলেটেড, যদি কোনো রকম ভিডিও লাগে যে চলতরিতের নিউমেরিক্যালস লাগবে, স্যার টেস্ট পেপার থেকে সব নিউমেরিক্যালস করিয়ে দেবো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। কমেন্ট সেকশনে কি লিখবে, জাস্ট লেখো স্যার চলতরিতের ভিডিও লাগবে নিউমেরিক্যাল, ব্যাস। কেমিক্যাল ক্যালকুলেশনের জন্য তোমাদের আগেও এনেছিলাম, তোমরা যদি বলো তাহলে পরে আরেকবার আনবো আমি, ঠিক আছে। কি আছে, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বের করতে বলছে। চলো তাহলে প্রথম কথা আমরা এম জানি কি, আই বাই ও, ভি বাই ইউ। আই মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই লেন্স থেকে বস্তুর দূরত্ব। তাহলে এবার আমরা বের করি এম ইজ ইকুয়ালস, আমাকে ভ্যালু কি কি দেওয়া আছে ওটা আগে লিখে নিই, তাহলে পরে সুবিধা হবে। বি ইউ, চলো এখানে কি দেওয়া আছে, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে, তাহলে বস্তুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখলে, তাহলে বস্তুর দূরত্ব 2.4 সেন্টিমিটার, 4.8 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন কত হবে, চলো রৈখিক বিবর্ধন আমাকে ভ্যালু কার কার দেওয়া আছে, ইউ এর ভ্যালু, ভি এর ভ্যালু, তাহলে আমি কি করব, ভি বাই ইউ কত আছে 4.8 ডিভাইডেড বাই 2.4, পয়েন্ট দিয়ে পয়েন্ট উঠলো, এটা দিয়ে কাটলে 2 আসবে, তার মানে এম ইজ ইকুয়ালস টু, ক্লিয়ার, ঝাঁকাঝাক, এতটুকুন জিনিস বুঝে গেছো। এরপরে নেক্সট পার্ট, আমাকে বলেছে আই বের করতে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, তাহলে এম পেয়ে গেছে 2, তাহলে এম ইজ ইকুয়ালস টু আই বাই ও, এম এর ভ্যালু 2, আই এর ভ্যালু জানি না, আই লিখলাম, ও এর ভ্যালু কত 6 সেন্টিমিটার, তাহলে 6 লিখলাম। তাহলে এখান থেকে যদি বের করি আই ইজ ইকুয়ালস টু কত হবে, 6 আর 2 মাল্টিপ্লাই করলে পরে 12, ক্লিয়ার, কোন রকম কনফিউশন। আলোর কোশ্চেন একটুখানি কথাটা যদি তুমি বুঝতে পারো, দুই একটা অঙ্ক যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, বাকিগুলো তোমার মাথায় বসে যাবে যে হ্যাঁ এই অঙ্কগুলো আসলে এভাবে করতে হবে। কিন্তু হ্যাঁ তার জন্য তোমাকে পেন ঘষতে হবে, এমন না যে দেখলে পরেই হয়ে যাবে, ঠিক আছে, পেন ঘষতে হবে, ঠিক আছে। যদি চিল করতে থাকো তাহলে পরে তো চিলি করতে থাকবে, কিন্তু হ্যাঁ তুমি যদি পেন ঘষো, আমি তোমাকে বলে দিচ্ছি যে হ্যাঁ এই জিনিসটা পরীক্ষায় আসলে পরে তোমার মাথায় থাকবে, কিন্তু তার জন্য ওই একই কথা পেন ঘষতে হবে। দেখো নেক্সট কি আছে, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে 20 সেন্টিমিটার দূরত্বে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা তাহলে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকারের অনুপাত কত জিজ্ঞাসা করছে। কি বলছে, অবতল দর্পণ আছে, অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে, সাপোজ করো এটা 20 সেন্টিমিটার দূরত্ব, এখানে কোনো একটা বস্তু রাখছে, ওই লেন্সের, আচ্ছা এখানে দর্পণ আছে আর এখানে লেন্স আছে, কোশ্চেনই ভুল আছে, একটা কোশ্চেনের মধ্যে দর্পণ লেন্স একসাথে কি করে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে কোশ্চেনে ভুল আছে, এটাও খুব সম্ভবত দর্পণ হতো, এটাকে কেটে দিয়ে যদি দর্পণ করে দিই
তাহলে পরে অঙ্কটা ঠিক হয়ে যাবে। দর্পণ কি আছে, তাহলে ওই দর্পণে 20 সেন্টিমিটার দূরত্বে সৎ প্রতিবিম্ব গঠিত হয়, তার মানে এখানেই বস্তুটা গঠিত হচ্ছে। প্রতিবিম্বের আকার কি হবে, এটা তো ওই কেসটা যে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু আছে, 20 সেন্টিমিটার দূরত্বেই প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তার মানে বস্তু কোথায় আছে, বক্রতা কেন্দ্রে আছে। একমাত্র বক্রতা কেন্দ্রেই এটা হয়, এটা স্পেশাল কেস, স্পেশাল কেস। একমাত্র বক্রতা কেন্দ্রে, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে যদি আমি বস্তু রাখি তাহলে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হবে। আর প্রতিবিম্বের আকার কি হবে, সমান হবে। প্রতিবিম্ব কি হবে, উল্টানো হবে। প্রতিবিম্ব কি হবে, সৎ হবে, অবশীর্ষ হবে। তাহলে এখানে ফোকাস, এদিক দিয়ে একটা আলো পাস করবে, আরেকটা এদিক দিয়ে যাবে, দেন এদিক দিয়ে যাবে, তাহলে এখানে বস্তু উৎপন্ন হবে। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে প্রতিবিম্বের আকার কি হবে, সমান হবে। দেন জিজ্ঞাসা করছে বস্তুর আকারের প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাত কি হবে, সমান যদি হয় তাহলে 1:1 হবে। বস্তুর আকার যদি x হয়, প্রতিবিম্বের আকারও x হবে, তাহলে x:x কি হবে, 1:1 হবে। ঠিক আছে, এটা কোশ্চেনটাই ভুল ছিল আর ভীষণই সোজা কোশ্চেন ছিল। ঠিক আছে, নেক্সট কি আছে, একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং নির্গমন কোণ যথাক্রমে 40 ডিগ্রি 30 ডিগ্রি। আচ্ছা, প্রথম কথা বলছে আমাকে সমবাহু প্রিজম, তার মানে এটা যদি একটা কি হয়, প্রিজম হয়, কিন্তু প্রিজমটা কেমন, সমবাহু। তার মানে অ্যাকচুয়ালিতে আমাকে কি বলতে চাচ্ছে, a is equals to 60, এটা আমাকে বলে দিতে যাচ্ছে, কানে কানে বলে দিয়ে যাচ্ছে যে a is equals to কত হবে, 60 ডিগ্রি। ঠিক আছে, a মানে কোনটা, এটাকে a বলে। ঠিক আছে, এরপর কি আছে, এরপর বলছে হচ্ছে আপতন কোণ এবং নির্গম কোণ। তাহলে আপতন কোণ মানে এটা I1 is equals to 40 ডিগ্রি দেওয়া, I2 is equals to 30 ডিগ্রি দেওয়া। আমাকে বলছে চ্যুতি কোণের মান নির্ণয় করো। এটা তো ইজি কোশ্চেন। আলফা is equals to I1 plus I2 minus A, তাহলে সরি ডেল্টা is equals to, তাহলে I1 is equals to কত, 40 plus 30 minus 60, 70 minus 60 is equals to 10 degrees। এত ক্লিয়ার, বুঝে গেছো? তো এই অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে পরে হবে না। লাস্ট কয়েকদিন টাইম আছে, এই 2 মাস টাইমে তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, আমার লাগবে কি তোমার কাছ থেকে, তোমার কাছ থেকে লাগবে হচ্ছে শুধু ডিসিপ্লিন। ঠিক আছে, তুমি আমাকে ডিসিপ্লিন দাও, আমি তোমাকে ভালো র্যাঙ্ক দেবো। কিন্তু হ্যাঁ, তোমাকে ডিসিপ্লিনড ওয়েতে পড়াশোনা করতে হবে। ডিসিপ্লিনড ওয়েতে যদি পড়াশোনা না করো তাহলে এই লাস্ট 2 মাস পূজার মতো কেটে যাবে, কবে কেটে যাবে বুঝতেই পারবে না। কিন্তু হ্যাঁ, পরীক্ষার আগের দিন রাত জাগতে হবে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে, ওগুলো বুঝতে পারবে। তো তার আগে থেকে ভালো করে পড়াশোনা করো না, কনফিডেন্স এমনি আসবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি জাস্ট ব্যাচে জয়েন করো, এখানে 1 শট ক্লাসেস আছে, এই ক্লাসগুলো ঠিকঠাক করে করো। তোমার এইম কি হবে, এই ক্লাসগুলো ঠিকঠাক করে কমপ্লিট করবে আর রোজ দিন সকালবেলা আমাদের সাথে লাইভ জয়েন করবে। বাকি তোমাদের আর কিচ্ছু করতে হবে না। তোমাদের যা করতে হবে যে এই কোশ্চেন ইম্পর্টেন্ট, এই কোশ্চেন ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোকে করতে হবে, আমরাই তোমাদেরকে করিয়ে দেবো। তোমাদের কাজ শুধু সকালবেলা আসবে, পড়াশোনা করবে, 10টা 12টা 2টা টাইম স্লট আছে, ওই টাইমটাতে পড়াশোনা করবে, দেন বাড়িতে গিয়ে 1 শট ভিডিও দেখার যদি টাইম থাকে তাহলে ভিডিও দেখবে, দেন ঘুম। কিন্তু হ্যাঁ, নিজেকে পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে। এই একটু টাইম নিজেকে পড়াশোনা না করলে পরে কি করে হবে? এতটুকুন জিনিসই তোমাকে করতে হচ্ছে না, তোমাকে এক্সট্রা করে কোনো হেডেক নিতে হচ্ছে যে হ্যাঁ এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ি। আমরাই বলে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়ো, বারবার বলে দেবো, বাট হ্যাঁ পড়াশোনা করতে হবে। দেখো তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে সব বলে দেবে যে হ্যাঁ কি করে এনরোল হতে হবে বা সামথিং। ওরকম যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার এই মোমেন্টে দাঁড়িয়ে ভালো রেজাল্ট করার জন্য আমি কি করবো, আমি তোমাকে বলছি রোজ দিন আমার সাথে ক্লাস করো, আমি বলে দিচ্ছি ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ ক্লাস করতে হবে। নেক্সট কি আছে,
বলছে একটি উত্তল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু রাখা হলো, দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব পাওয়া গেল। তাহলে আমি কি বলেছিলাম, এটা প্রতিবিম্বের দূরত্ব, এটা বস্তুর দূরত্ব, এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটা বস্তুর দৈর্ঘ্য। এই কয়েকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। তাহলে একটি উত্তল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তুকে রাখা হলো, তাহলে 20 সেন্টিমিটার দূরত্বে 10 সেন্টিমিটার দূরে বস্তুর প্রতিবিম্ব পাওয়া গেল। বস্তুর বিবর্ধন, প্রতিবিম্বের প্রকৃতি এবং অবস্থান উল্লেখ করো। বস্তুর বিবর্ধন, আচ্ছা, বস্তুর বিবর্ধন, রৈখিক বিবর্ধনের কথা বলছে এখানে। বস্তুর বিবর্ধন যদি বের করি তাহলে কি হবে, m is equals to v by u, v is equals to কত আছে 10, u কত আছে 20, হাফ আসবে आंसर। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, প্রতিবিম্বের প্রকৃতি এবং অবস্থান উল্লেখ করো। উত্তল দর্পণ, এই জায়গাটাতে একটু কনফিউশন মনে হচ্ছে, উত্তল দর্পণ কেন বলছে। আচ্ছা ঠিক আছে, উত্তল দর্পণ ধরেও যদি করি আমরা, এটা যদি উত্তল দর্পণ হয়, এটা আছে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এখানে কোনো একটা বস্তু রাখছি, আলো আসবে, ফোকাস দিয়ে পাস করার কথা, বাট দর্পণকে ভেদ করে ফোকাস আলো যেতে পারবে না, তার জন্য এটা উল্টা দিকে চলে আসবে। আরেকটা কি হবে, বক্রতা কেন্দ্র দিয়ে পাস করবে, আসবে এদিক দিয়ে যাওয়ার কথা বাট যেতে পারবে না, এদিক দিয়ে পাস করবে। তাহলে প্রতিবিম্ব এখানে উৎপন্ন হবে। আমাকে বলেছে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, প্রতিবিম্ব হচ্ছে অসৎ প্রকৃতির হবে, যেহেতু আলো সত্যিকারের মিলিত হচ্ছে না। অবস্থান কি হবে, দর্পণের পেছনে হবে, দর্পণের পেছনে হবে, ঠিক আছে। বস্তু এখানে, প্রতিবিম্ব এখানে ফর্ম হচ্ছে, তাহলে দর্পণের পেছনে ফর্ম হচ্ছে, ঠিক আছে। এতটুকুন জিনিস ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কত বলে দিয়েছে √2, আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ নির্ণয় করো, করে দিচ্ছি এটা। চলো হোমওয়ার্ক একবার তো করেই দিছি। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলছে, নেক্সট দুটা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো, এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত 1.5, তার মানে মিউ ইজ ইকুয়ালস টু 1.5 দিয়ে দিয়েছে। মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 আর্মস্ট্রং, তার মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত বলে দিয়েছে মাধ্যমটিতে, মাধ্যমটিতে মানে ল্যামডা ধরি, ল্যামডা ইজ ইকুয়ালস টু কত দিয়ে দিয়েছে 4000, ঠিক আছে। আমাকে বের করতে বলেছে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দেখো বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা জিরো ধরলাম, তাহলে ল্যামডা জিরো ইজ ইকুয়ালস টু কত হবে, আমরা যদি ভালো মতন দেখি মিউ ইজ ইকুয়ালস টু সি বাই কি হয়, মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি। এবার আমরা একটা ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়ালস টু কি হয় এন এ ল্যামডা, তাহলে এখানে সি ইজ ইকুয়ালস টু কি হবে এন ল্যামডা জিরো, ভি ইজ ইকুয়ালস টু কি হবে এন শুধু ল্যামডা, তাহলে এন এন কাটবে, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু কি হবে ল্যামডা জিরো বাই ল্যামডা। তাহলে মিউ কত দেওয়া আছে 1.5, ল্যামডা জিরো আমাকে বের করতে বলছে, ল্যামডা কত দেওয়া আছে 4000, তাহলে ল্যামডা জিরো কত হবে, ল্যামডা জিরো হচ্ছে 1.5 ইন্টু 4000, তার মানে এটা আসলো পয়েন্টের পরে একটা ডিজিট, তাহলে একটা ডিজিট আগে পয়েন্ট বসবে, পয়েন্ট উঠলো জিরো উঠলো 6000 আর্মস্ট্রং। ক্লিয়ার, বুঝতে পারছো, ইজি কনসেপ্ট। মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি আর ভি ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, এটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছিলাম, 9-এ পড়ে আসছি যেটা, ওটা আমাদের এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। চলো ক্লিয়ার নাকি, বুঝতে পারছো।
এবার কি বলছে, আচ্ছা ওখানে আরেকটা কোশ্চেন ছিল না? হ্যাঁ আরেকটা কোশ্চেন ছিল তো। চলো এখানে কি আছে, এখানে বলছে হচ্ছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মিউ এ টু ডাব্লিউ। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক আমাকে কত বলে দিছে? বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বা শূন্য মাধ্যম সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক একই কথা। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3, আর বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানে মিউ জি ইজ ইকুয়ালস টু কত আছে 3/2। আমাকে বলে যে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, দেখো এটা ইজি একটা জিনিস, জল সাপেক্ষে মানে মিউ ডাব্লিউ টু জি বের করতে বলছে। এটা মাথায় রাখবে, মিউ ডাব্লিউ টু জি যদি থাকে না, তাহলে মিউ জিটা উপরে হয়, মিউ ডাব্লিউটা নিচে হয়। তাহলে মিউ ডাব্লিউ টু জি মানে মিউ জি বাই মিউ ডাব্লিউ। মিউ জি কত আছে 3/2, তাহলে 3/2। মিউ ডাব্লিউ কত আছে 4/3, চলো 4/3 কি হবে 3/2 ইন্টু 3/4, 9/8। ছিল এটা, কঠিন ছিল, কনসেপ্ট ছিল বাট কঠিন ছিল না, ঠিক আছে। তুমি যদি এই জিনিসটা জানো, তোমার এটা করতে আমার তো 1 মিনিটও লাগলো না, সে তোমাদেরও 1 মিনিটের বেশি লাগবে না। তো এগুলোর জন্য তোমরা 3 মার্কস 2 মার্কস করে পেয়ে যাচ্ছ। তো এই জিনিসগুলো ভালো করে করো, তার কারণ এগুলোতে একটু টাইম দাও, তাহলে পরীক্ষার হলে তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে না এটার জন্য। তুমি যদি বাড়িতে টাইম দাও এটার জন্য আধা ঘন্টা, তোমার হলে 5 মিনিট বাঁচবে। আর হলে 5 মিনিট বাঁচানোর জন্য তোমাকে যদি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও দিতে হয়, দাও। আলোর অঙ্কগুলোকে ভালো করে পড়ো, ঠিক আছে। ইজি ছিল, হয়ে গেছে। চলো নেক্সট কি বলছে, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এত ও বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এত। আচ্ছা এটাই ছিল না? ও এটাই তো করে দিলাম মোটে, এটাই তো ডান। আচ্ছা আগের পেজে থেকে গেছিল, ঠিক আছে। এটা একটা ভালো কোয়েশ্চেন, জল ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1/3 4/3 দিয়ে দিছে। জলের প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1/3, কাচের প্রতিসরাঙ্ক মিউ জি ইজ ইকুয়ালস টু কত দিয়েছে 4/3। এবার আমাকে বলছে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তার মানে মিউ জি ডাব্লিউ, জি ডাব্লিউ এবার উল্টা যাচ্ছে, তার মানে কি হবে মিউ ডাব্লিউ উপরে হবে, মিউ জি এখানে হবে। তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো, তোমাদেরকে এই জিনিসটা বলে দিই, তাহলে পরে জিনিসটা ভালো মাথায় থাকবে। মিউ এ টু বি যদি থাকে না, তাহলে কি হবে মিউ বি বাই মিউ এ, এটা মাথায় রাখো যে উল্টা হবে। মিউ এ টু বি মানে বি ওপরে এ নিচে, তাহলে এখানেও সেম জিনিস হচ্ছে। মিউ জি টু ডাব্লিউ মানে কি গ্লাস থেকে গ্লাস টু ওয়াটার, মিউ গ্লাস টু ওয়াটার, তাহলে মিউ ওয়াটার বাই মিউ গ্লাস। তাহলে এখানে কি হবে 1/3, ডাব্লিউ কত জি কত আছে 4/3, 3 দিয়ে 3 কাটবে 1/4। 1/4 কে আমরা এইভাবেও লিখতে পারি, 0.25ও লিখতে পারি, যদি ইচ্ছা হয় ডেসিমালে লিখতে চাও লিখতে পারো। অ্যান্সার 1/4। এবার আমাকে জিজ্ঞাসা করছে বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাচ সাপেক্ষে আলোর বেগ কত? কাচের সাপেক্ষে আলোর বেগ কত? তাহলে এখানে আমরা কি বের করলাম, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাচ সাপেক্ষে আলোর বেগ, কাচ সাপেক্ষে আলোর বেগ। চলো এইটাকে কপি করে নিই একবার। আচ্ছা কপি টু নেক্সট পেজ। চলো এখানে আমাকে বলেছে কাচ সাপেক্ষে আলোর বেগ, কাচ সাপেক্ষে আলোর বেগ মানে হচ্ছে মিউ জি। তাই তো এখানে কি হচ্ছে, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাচ সাপেক্ষে এখানে না একটা জিনিস মিস আছে, এখানে কাচ সাপেক্ষে কোনো একটা মাধ্যম বলতো, কোন মাধ্যম এটা বলে দেয়নি, ঠিক আছে। তো আপাতত এই কোশ্চেনটা এতটুকুনি রাখো, এখানে কোনো একটা জায়গা মিসিং আছে কিছু একটা।
বায়ুতে আলোর বেগ, আচ্ছা এটার অ্যান্সার যদি তোমরা আমাকে কমেন্টে দিতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? কমেন্টে এটা কোনো কোনো জায়গায় একটা কোয়েশ্চেন মিসিং আছে বা কিছু একটা প্রবলেম আছে, ঠিক আছে? তাহলে বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাচ সাপেক্ষে আলোর বেগ, কাচ সাপেক্ষে জলে আলোর বেগ, কাঁচ মাধ্যমে আলোর বেগ হওয়ার কথা ছিল। কাঁচ মাধ্যমে আলোর বেগ কত হবে? আমরা যদি বলি কাঁচ মাধ্যমে আলোর বেগ কত হবে, বায়ুতে আলোর বেগ, এটা অথবা দিয়ে, এক নম্বর তো অথবা দিয়ে কোশ্চেনটা হতো, বা দুটো অথবা দেওয়া আছে, একটাই অথবা হবে। বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কাঁচের বায়ুর সাপেক্ষে যদি, এটা যদি বায়ুর সাপেক্ষে বলতো না, কাঁচ সাপেক্ষে বায়ুতে আলোর বেগ, কিছু একটা গন্ডগোল আছে এটাতে। এটার অ্যান্সারটা যদি পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর আমিও দেখে দেবো। যদি তোমাদের অ্যান্সার ঠিক হয় আমি অবশ্যই ওটাকে লাইক করে দিব বা তোমাদের অ্যান্সারটা বলে দেবো, ঠিক আছে? চলো নেক্সট কি আছে, নেক্সট সেম কোশ্চেন, মিউ দেওয়া আছে √2, আপতন কোণ আই ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে 45°। আমাকে বের করতে বলেছে কি চ্যুতি কোণ, ফার্স্টে আমি আর বের করব, আর বের করার জন্য আমরা কি ইউজ করব, মিউ ইজ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর ইউজ করব। তাহলে এটা যদি ইউজ করি আমি এখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাব, আর এর ভ্যালুটা যদি পেয়ে যাই তাহলে আই মাইনাস আর করলে পরে আমি কি পাবো, চ্যুতি কোণটা পেয়ে যাবো, ঠিক আছে? এত অব্দি ক্লিয়ার? চলো নেক্সট কি আছে, নেক্সট আমাকে বলছে হচ্ছে একটি আলোক রশ্মি 30° কোণ বিশিষ্ট একটি প্রিজমে পড়লো। আচ্ছা 30° কোণ বিশিষ্ট একটি প্রিজম, 30° কোণ বিশিষ্ট প্রিজম মানে কি, আমাকে বলে দিচ্ছে যে প্রিজমটা আমি নিচ্ছি ওটার এই কোণটা হচ্ছে 30°, এটাকে বলে হচ্ছে 30° কোণ বিশিষ্ট প্রিজম। তার মানে আমাকে বলে দিল a ইজ ইকুয়ালস টু 30°। এরপর কি বলছে, একটি তলে 60° কোণে আপতিত হয়, তার মানে I1 ইজ ইকুয়ালস টু বলে দিচ্ছে 60°। আমাকে বলেছে রশ্মিটির মোট চ্যুতি, তার মানে ডেল ইজ ইকুয়ালস টু বলে দিল 30°। তাহলে দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়, তার মানে এভাবে নির্গত হয়, এই তলটার সাথে লম্বভাবে থাকে। তাহলে আমরা কি করব, লম্বভাবে বের হয় তার মানে কি তলটার সাথে লম্বভাবে বের হয়, তার মানে I2 ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। এবার তোমরা অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে স্যার I2 ইজ ইকুয়ালস টু 0 কেন বললেন, তার কারণ তলের সাথে লম্বভাবে বেরোচ্ছে, তার মানে তলের সাথে লম্বভাবে কে থাকে, অভিলম্ব থাকে না, তলের সাথে লম্বভাবে কে থাকে, অভিলম্ব থাকে। তাহলে তলের সাথে যদি লম্বভাবে বেরোয় তাহলে রশ্মিটাও এইদিক দিয়েই যাচ্ছে, অভিলম্বও এদিকে আছে, তার মানে I2 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 0 হচ্ছে না। তাহলে আমাকে জাস্ট প্রুফ করতে হবে যে I2 ইজ ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে? চলো চেক করি। তার মানে এখানে ডেল ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস a হচ্ছে, ডেল ইজ ইকুয়ালস টু কত আছে 30 ইজ ইকুয়ালস টু I1 কত আছে 60 প্লাস I2 আমি জানি না, a কত আছে 30, তাহলে মাইনাস 30 এদিকে আসলে পরে কত আসবে 30 প্লাস 30 কত হবে, এখানে 60 প্লাস I2, তার মানে 60 ইজ ইকুয়ালস টু 60 প্লাস I2, তার মানে 60 এদিকে চলে আসলে কি হবে I2 ইজ ইকুয়ালস টু 0°। বুঝতে পারলে কি করে প্রুফ করলাম, I2 ইজ ইকুয়ালস টু 0 কেন প্রুফ করলাম, I2 ইজ ইকুয়ালস টু 0 তার কারণ আমাকে বলে দিয়েছে প্রতিসারক তলের সাথে লম্বভাবে যাচ্ছে। তো প্রতিসারক তলের সাথে যদি রশ্মিটা লম্বভাবে যায় তার মানে এই দিক দিয়ে যাচ্ছে, লম্বভাবে যাচ্ছে, তাহলে লম্বভাবে যদি যায় এখানেই তো আমার কি আছে নরমালটা আছে, অভিলম্বটা আছে, তাহলে নরমাল এটা রশ্মিও এটা, তার মানে রশ্মি আর নরমালের মধ্যে মানে রশ্মি আর অভিলম্বের মধ্যে কোণ কত হবে 0°। ঠিক আছে, এটা ভালো কোশ্চেন ছিল। এটাও সেম কয়েকটা কোশ্চেন, এখানেও সেম জিনিস জিজ্ঞাসা করছে। এটা আগের অঙ্কটাই, সেম অঙ্ক, অলরেডি ডান। ঠিক আছে, এটা লাস্ট পার্টের অ্যান্সারটা তোমরা যদি পারো তাহলে পরে অ্যান্সারটা আমাকে দিয়ে দিও, ঠিক আছে? কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিও। এটা কি না হোমওয়ার্ক, কোথায় দিবে কমেন্ট সেকশনে।
ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে কাঁচ মাধ্যমে আলোর দ্রুতি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জল মাধ্যমে আলোর দ্রুতি নির্ণয় করো। কাঁচ মাধ্যমে আলোর দ্রুতি, তার মানে এখানে আমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে ভিজি। আলোর দ্রুতি কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। জল মাধ্যমে আলোর দ্রুতি, তার মানে VW বের করতে বলছে। আমাকে বলে দিচ্ছে মিউজি, এটা হচ্ছে মিউজি। মিউজি ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 1.5। মিউ কত দেওয়া আছে? 4/3। তাহলে মিউ জি দেওয়া আছে, ভিজি দেওয়া আছে, আমরা কি করে বের করব? মিউ জি ইজ ইকুয়ালস টু সি বাই ভিজি। মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি না, তাহলে মিউ জি ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 1.5। সি আমরা বের করব, ভিজি কত আছে? 2 × 10⁸। তাহলে সি ইজ ইকুয়ালস টু কত হবে? 1.5 × 2 × 10⁸ করলে পরে কত আসবে? 3.0 × 10⁸। পয়েন্টে পয়েন্ট, তার মানে কত আসবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কত আসলো? সি আসলো। এবার আমাকে চেয়েছে হচ্ছে জল মাধ্যমে আলোর দ্রুতি নির্ণয় করো। তাহলে জল মাধ্যমে মানে মিউ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি ডাব্লিউ। মিউ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত? মিউ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আছে হচ্ছে মিউ ডাব্লিউ 4/3। সি কত? 3 × 10⁸। ভি ডাব্লিউ কত? ভি ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি চেক করি তাহলে কত আসে? VW is equals to 3 × 3 × 10⁸ divided by 4। 3 3 9/4। তাহলে জাস্ট এইভাবে যদি রাখতে চাও তাহলে এইভাবে রাখতে পারো, 9/4 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি চাও এটাকে কনভার্ট করে নিতে পারো। 9/4 করলে পরে কত আসবে? 4 × 2 = 8, 1 পয়েন্ট দিয়ে 0, 4 × 2 = 8, 2 0 4 5, মানে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরকমও লিখতে পারো বা এই দিক থেকে একটা জিরো কমিয়ে দিয়েও লিখতে পারো, ঠিক আছে? তবে আমি এটা এভাবেই লিখলাম, ঠিক আছে? এত অব্দি ক্লিয়ার? বুঝে গেছো সবাই? বুঝতে পারছো? ইজি ছিল? এতটুকুন জিনিস ক্লিয়ার? চলো একটা হোমওয়ার্ক দিই তোমাদের জন্য। এখানে কি বলছে? একটি উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে আছে। প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে গঠিত হয়। প্রতিবিম্বের রৈখিক ম্যাগনিফিকেশন কত হবে জিজ্ঞাসা করছে। চলো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটার অ্যান্সার তোমরা কোথায় জানাবে? কমেন্ট সেকশনে। এটা ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলো কোথা থেকে আনা হয়েছে না, এগুলো বইয়ের তো ইম্পর্টেন্ট কোশ্চেন প্লাস টেস্ট পেপারে মানে প্রিভিয়াস মানে টেস্ট পেপারে যেগুলো কোশ্চেন ছিল ওগুলোর থেকেও আনা হয়েছে, ঠিক আছে? তো খুব ভালো করে এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো এবং অবশ্যই তোমাদের যদি চলতরিৎ চ্যাপ্টারটা থেকেও এরকম কোশ্চেন লাগে যে স্যার শুধু নিউমেরিক্যাল করিয়ে দেন, টেস্ট পেপারে যা নিউমেরিক্যাল আছে সব করিয়ে দেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে। তার আগে পর্যন্ত ভালো মতন পড়াশোনা করতে থাকো।